রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদের সঙ্গে আছি আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। শুরুতে জানিয়ে দিচ্ছি মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ে চীন, ভারত, রাশিয়া, উত্তর কোরিয়া, কিউবা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের সঙ্গে পররাষ্ট্রনীতিতে কম বেশি পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে মার্কিন অভিবাসন নীতিও বাইডেন অনেকটা সহজ করবেন বলেই ধারণা অনেকের। এছাড়াও ট্রাম্পের শাসনামলে সরে আসা আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি বা সংস্থাকে যুক্তরাষ্ট্রের ফের অন্তর্ভুক্তির সম্ভাবনাও প্রবল হয়েছে বলে মনে করা হচ্ছে। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের 4 বছরের শাসনামলে চীনের সঙ্গে বাণিজ্য বিরোধ এতটাই স্পষ্ট ছিল যে বেশ কয়েকবার উভয় পক্ষের সমঝোতার চেষ্টাও ব্যর্থ হয়েছে। উল্টো নির্বাচনের ঠিক আগের মুহূর্তে ওয়াশিংটন বেইজিংয়ের বৈরিতা চরমে ওঠে। তবে বিভিন্ন ক্যাম্পেইনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন তিনি উদার বাণিজ্য নীতিতে বিশ্বাসী। সরকার গঠন করলে চীনের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবে তার সরকার। প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে ইরানি জেনারেল কাসেম সুলেমানি হত্যার ঘটনায় ওয়াশিংটন তেহরান সম্পর্কের চরম অবনতি হয়। বাইডেন ক্ষমতায় আসায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আগের মতো থাকবে কিনা তা স্পষ্ট না হলেও ইরান সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার সরকারের চেষ্টা থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা আশা করছি বাইডেন ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো পরিবর্তন আনবেন না। তবে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্র আবারও অন্তর্ভুক্ত হলে আরব দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হতে পারে। ইউরোপ ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, কিউবা, ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশের সঙ্গে এই ডেমোক্রেটের পররাষ্ট্রনীতি বেশ ইতিবাচক হবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া, উত্তর কোরিয়া, ভারতকে বাইডেন কৌশলেও মোকাবেলা করবেন বলে মত বিশেষজ্ঞদের। তবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যত ভালো হবে, ভারতের সঙ্গে ততই দূরত্ব সৃষ্টি হবে বলে শঙ্কা অনেকের। এক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূত এশীয় আমেরিকান কামালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হওয়ায় দিল্লি ওয়াশিংটন সম্পর্কে ফাটল ধরবে না বলে মনে করা হচ্ছে। 2017-তে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর মার্কিন অভিবাসী নীতি কঠোর করেন। বিভিন্ন মুসলিম দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে দেন নিষেধাজ্ঞা। সেখানে বাইডেনের অঙ্গীকার দ্রুত মার্কিন ইমিগ্রেশন পলিসি সহজ করার। অন্তত এ কারণে এই প্রেসিডেন্টের সঙ্গে অনেক দেশের সুসম্পর্ক বাড়তে পারে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে ব্যয় কমানোর অজুহাতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনেন। জো বাইডেন ক্ষমতায় আসায় এসব সংস্থাগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ফের অন্তর্ভুক্তির সম্ভাবনাও জোরদার হয়েছে। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডেমোক্র্যাট সরকারের পররাষ্ট্রনীতি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ইতিবাচক প্রভাব বয়ে আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে চীনকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্রের ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি আরও জোরদার হবে। বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা অব্যাহত থাকার পাশাপাশি বাইডেনের অভিবাসন নীতিতে প্রবাসী বাংলাদেশিরাও সুযোগ পাবেন মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডেমোক্র্যাট সরকারের অন্যতম পররাষ্ট্রনীতি হবে ট্রাম্পের একঘরে করে ফেলা যুক্তরাষ্ট্রকে পুনরায় বিশ্বের কাছে তুলে ধরা, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন। অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাট সরকারের ঐতিহাসিকভাবে চলে আসা উদার নীতিতে প্রবাসী বাংলাদেশিরাও উপকৃত হবেন বলছেন এই বিশ্লেষক। ইলিগাল ইমিগ্রেন্ট এই দেশে সম্ভবত 11 মিলিয়নের বেশি একটু হতে পারে। এদেরকে বহিষ্কার না করা, ডিপোর্ট না করার ক্ষেত্রে উনি নমনীয় নিচ্ছেন। বাংলাদেশেরও সম্ভবত কিছু কয়েক হাজার ইলিগাল ইমিগ্রেন্ট থাকতে পারে। তাদের ক্ষেত্রে তিনি সম্ভবত অন্যান্যদের ক্ষেত্রে যদি নমনীয় নীতি নেন, সহনশীল নীতি নেন, তার দ্বারাই বাংলাদেশিরা, সাউথ এশিয়ানরা উপকৃত হবে। চীনকে টেক্কা দিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের প্রক্রিয়া আরও জোরালো হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রোহিঙ্গা ইস্যুতে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র লার্জেস্ট ডোনার পার্টনার হিসেবে কাজ করছে। রোহিঙ্গা বিষয়ে
এক ধরনের নীতিগত পরিবর্তন আসতে পারে, সেটা বাংলাদেশের ফেভারই যাবে। চীন ওভারনাইট একটা বৃহৎ শক্তি হয়ে মাথা ব্যথার কারণ হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। ভারতকে এই অঞ্চলের মোড়ল করে বাংলাদেশকে তার নীতি অনুসরণ করার জন্য, তার স্বার্থ দেখার জন্য, সেটার থেকে সম্ভবত বাইডেন সরে আসবেন। এটা বাংলাদেশের জন্য একটা নেট লাভ হবে বলে আমার ধারণা। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি, বিশেষ করে আরএমজি সেক্টরে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের অর্থনীতির জন্য বেনিফিশিয়াল হবে। সাম্প্রতিককালে ভৌগোলিক অবস্থান ও বাংলাদেশের অব্যাহত অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। লাকমিনা দিসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এদিকে জো বাইডেনের বিশাল জয়, যুক্তরাষ্ট্রে তার কর্মী সমর্থকদের পাশে উল্লাসে মেতেছে বিশ্বের বিভিন্ন স্থানে থাকা তার অসংখ্য ভক্ত। এশীয় সমর্থকদের আশা যুক্তরাষ্ট্রের বিরাজমান বিভক্তির অবসান ঘটাবেন বাইডেন। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্রা। ধীরে ধীরে পাল্টে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির 46তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শ্বাসরুদ্ধকর বিশাল জয়ের পর নিউ ইয়র্ক সহ পুরো দেশে আনন্দ ফেটে পড়েন তার কর্মী সমর্থকরা। সেই প্রভাব পড়েছে প্রান্তিক পর্যায়ে। করোনার মাঝে সামাজিক দূরত্ব ভুলে রাস্তায় নেমে আনন্দ উল্লাসে মেতেছেন ডেমোক্রেটরা। রিপাবলিকানরাও জয়ের আশা এখনো ছাড়েননি। পাল্টাপাল্টি জয়ের উৎসব পালন করছেন উভয়েই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সুখবরটা প্রথম পেয়েছিলেন নাতনি নওমি বাইডেনের কাছ থেকে। ডেমোক্রেট প্রচার শিবির একটি সূত্রে বলেছে, নওমি জো বাইডেনকে জানিয়েছিলেন নির্বাচনে তিনি জিতে গেছেন। পরে বাইডেনের সাথে একটি ছবি টুইটারে পোস্ট করেন নওমি। এদিকে যুক্তরাষ্ট্রের 46তম এই প্রেসিডেন্টের জয় নিশ্চিতের পরেই স্বস্তি প্রকাশ করেন কিউবা ও ভেনেজুয়েলার সাধারণ মানুষ। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের টিকিট না পাওয়ায় আপ্লুত উত্তর ও দক্ষিণ কোরিয়া, হংকং, চীন সহ এশিয়াও। তবে জো বাইডেনকে অভিবাদন জানাননি মেক্সিকোর প্রেসিডেন্ট। তার মত, আমেরিকা বৈধ মেক্সিকানদের ফিরিয়ে নেয়ার। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নির্বাচিত হওয়ায় কামালার নানির বাড়ি ভারতের চেন্নাইয়ে পূজা অর্চনা ও আতশবাজি পুড়িয়ে আনন্দ উল্লাস আর হইচই মেতেছেন তারা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নির্বাচনের পর থেকে ভোট চুরির অভিযোগ তুলে সরব ডোনাল্ড ট্রাম্প। আবারও ডেমোক্র্যাটদের চোর বলে কটাক্ষ করলেন তিনি। আরেকটি টুইট বার্তায় জানিয়েছেন কিভাবে ব্যালট কারচুপি হয়েছে তা নিয়ে তিনি কথা বলবেন। একজন রেডিও জকিকে দেয়া সাক্ষাৎকারে তিনি ব্যালট নিয়ে আলোচনা করবেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের পর ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন হিলারি ক্লিন্টন। ডোনাল্ড ট্রাম্পের পরাজয়কে জনগণের প্রত্যাখ্যান বলে অভিহিত করেছেন হিলারি। তিনি বলেন, এই ভোটের মাধ্যমে ট্রাম্পকে ছুঁড়ে ফেলে দিয়েছে মার্কিন জনগণ। এবারে দেশের খবর। নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে ঢাকার গণপরিবহন, যেখানে চালকদের প্রতিযোগিতায় যানজটের অন্যতম কারণ। আর তাতে দুর্ভোগ বাড়ছে অন্য যানবাহনের যাত্রীদের। চালকরা বলছেন, যাত্রী তোলার প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা না থাকলে কমবে যানজট। সেজন্য রুট ভিত্তিক বাস ব্যবস্থাপনা দ্রুত চালুর দাবি বিশ্লেষকদের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বিমানবন্দর বাস স্ট্যান্ড, কে কার আগে যাবে সেই প্রতিযোগিতা চোখে পড়বে ঘন্টার পর ঘন্টা। চালকদের এই পাল্লাপাল্লিতে মাঝে মধ্যেই আটকে যাচ্ছে মূল সড়ক, বাড়ছে যানজট। ওরা দেখবেন রাস্তা ব্যাখ্যা করে দিয়ে মাথা সামনে দিয়ে আটকে থাকে, এখানটা ঢুকায় ওখানটা ঢুকায়, আরো জায়গা টালমেল জায়গা এই জন্য সমস্যা বেশি হয় ঢাকা। অবশ্য টেলিভিশন ক্যামেরা দেখে বেশি তৎপর ট্রাফিক পুলিশ, মুহূর্তে ঠিকঠাক প্রধান সড়ক। ওই জায়গাটা আসছে না তো, সবই তো চলে। এখন তো ক্যামেরা দেখে না এরকম অবস্থা, আমি তো উপরে থেকে ছবি আছে, ক্যামেরা দেখতেছে না, আমরা মাঠে কাজ করতেছি, বিদ্যুৎ আসছে না। শুধু বিমানবন্দরই নয়, পুরো রাজধানীতে যানবাহন চলছে ইচ্ছে মতো, যেখানে সেখানে থামছে বাস, উঠছেন যাত্রী। স্বয়ং চালকরাই স্বীকার করছেন তাদের প্রতিযোগিতার কারণেই রাস্তায় বাড়ে যানজট, ভোগান্তি, ঘটে দুর্ঘটনা। আমাদের তো ভালো স্টপেজ নাই, ভালো তো স্টপেজ নাই, কোন জায়গায় স্টপেজ দেবো? তারা ব্যাখ্যা করে রাখে, এই কারণে যানজট বেশি লাগে। সাইড করে কাউন্টার করে দিলে তাহলে আর এই যানজটটা থাকে না।
তথ্য বলছে এখনো দেশে চালক সংকট প্রকট। নিবন্ধিত যানবাহন যেখানে ৪৫ লাখ, সেখানে বৈধ চালক ২৭ লাখের মতো। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশিক্ষিত চালক তৈরির উপর গুরুত্ব দিচ্ছেন এই পরিবহন নেতা। সব জায়গায় পার্কিং বে থাকবে, পার্কিং বের বাইরে কোনো গাড়ি দাঁড়াবে না। ড্রাইভার তৈরি করা একটা প্রকল্প হাতে নিয়েছে গভর্নমেন্ট। এই সিস্টেমটা চালু হলে ঢাকা শহরে গণপরিবহন উন্নত, বিশ্বের উন্নত সিটিগুলোতে যেভাবে সেবা দিয়ে যাচ্ছে, এখানেও এইভাবে সেবা দেওয়া সম্ভব। তবে রুট ভিত্তিক বাস ব্যবস্থাপনা ছাড়া চালকদের শৃঙ্খলায় আনার সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা। বাসগুলি নিয়ম নীতি, লেন মেনে, দিক মেনে কখনোই চলাচল করে না। রুট ফ্র্যাঞ্চাইজ, ঢাকা শহরের নির্ধারিত রুটে ৩-৪টি রঙের বাস চলবে এবং এই বিভিন্ন রঙের বাস এক একটি কোম্পানি মালিক হবে। তখন বাস ড্রাইভাররা কিন্তু রাস্তাঘাটের নিয়ম নীতি মেনে চলবে। এই জায়গাতে আমরা কিছুতেই পৌঁছাতে পারছি না। রাজধানীর গণপরিবহনকে নিয়মের মধ্যে আনতে ট্রাফিক পুলিশদেরকেও আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ভুক্তভোগীরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বৃষ্টির পানি জমে এডিস মশার লার্ভা বাড়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। তাই ডেঙ্গু নিয়ে সতর্ক থাকার আহ্বান তাদের। এদিকে এডিস মশার লার্ভা মেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গত 5 দিনে স্থাপনা মালিকদেরকে 11.5 লাখ টাকার উপরে জরিমানা করেছে। করোনা মহামারীর কারণে অনেক রোগীর তথ্যই অন্য বছরের মতো জোরে সোরে সামনে আসছে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 1 জানুয়ারি থেকে 7 নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 712 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 655 জন। সারা পৃথিবীতে ডেঙ্গু ভ্যাকসিন এসেছে ডেঙ্গুভ্যাক্সিয়া নামে, কিন্তু ডেঙ্গুভ্যাক্সিয়া দিতে গেলে যাদেরকে দিতে হবে তারা হলো 9 থেকে 45 বছরের লোক। ডেঙ্গুভ্যাক্সিয়া তাদেরকেই দেওয়া যাবে যাদের একবার ডেঙ্গু ইনফেকশন হয়ে গেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR ডেঙ্গুর কারণে এবছর 1 জনের মৃত্যু নিশ্চিত করেছে। প্রত্যেকটা পেশেন্ট যেখান থেকে আসছে সঙ্গে সঙ্গে সেই জায়গায় যদি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে মশা মারার ব্যবস্থা করা হয়, যে 200 গজ রেডিয়াস নিয়ে একটা সার্কেলে, তাহলে সেখানকার মশাগুলা নির্মূল হয়ে যাবে এবং আর ডেঙ্গু ছড়াবে না। এডিস মশার লার্ভা মেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গত 5 দিনে 560টি স্থাপনায় 11,51,000 টাকা জরিমানা করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 2020 সালের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 199 জন। এছাড়াও ফেব্রুয়ারিতে 45 জন, মার্চে 27 জন, এপ্রিলে 25 জন, মে মাসে 10 জন, জুনে 20 জন, জুলাইতে 23 জন, আগস্টে 68 জন, সেপ্টেম্বরে 47 জন, অক্টোবরে 163 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। নভেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 85 জন। তাই ডেঙ্গু নিয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান চিকিৎসকদের। তারা বলছেন ডেঙ্গুর সময় এটা নয়, কিন্তু বৃষ্টির পানি জমে থাকায় ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে বলে ধারণা করছেন তারা। পানি দিয়ে আমরা এগুলো যেন পরিষ্কার করি 4 দিন 5 দিন পর পর, ফ্রিজের নিচে, এসির নিচে বা ঘরের আনাচে কাছে আমাদের কিন্তু মশা যাতে না জন্মাতে পারে সেটার ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 2019 সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়েছিল। গত বছর 1,01,354 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। সরকারি হিসাবে মারা গিয়েছেন 169 জন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। মহামারী করোনার ধাক্কায় দেশে কমেছে সরাসরি বৈদেশিক বিনিয়োগ FDI। চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকে নেট FDI কমেছে প্রায় 60%। অর্থনীতি বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, নানা ঘোষণার পরও খুব বেশি আকর্ষণ করা যায়নি বিদেশি বিনিয়োগ। এক্ষেত্রে ব্যবসা সহজ করার পাশাপাশি বিনিয়োগ পরিবেশের আরও উন্নতি ঘটানোর বিকল্প নেই বলে মত উদ্যোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটারের বিনিয়োগ প্রতিবেদন 2020-এর পূর্বাভাস ছিল গত বছরের তুলনায় এবছর বিশ্বব্যাপী বিনিয়োগ কমবে অন্তত 40%। 4 মাস আগের দেয়া এই প্রতিবেদনের সত্যতা অনেকটাই মিলে যায় সংস্থাটির হালনাগাদ প্রতিবেদনেও। অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশিত এই প্রতিবেদনে দেখা যায় চলতি বছরের প্রথমার্ধে বৈশ্বিক বিদেশি বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় 49% কমেছে, যার ধাক্কা পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে নিট FDI এসেছে
$6,80,00,000, যা আগের বছর একই সময়ে ছিল $17 কোটি। অর্থাৎ নিট বিনিয়োগ কমেছে প্রায় 60%। শুধুমাত্র করোনার কারণে যেটা আমাদের কমেছে তা নয়, গত বছর করোনার আগের বছরটাও আমাদের ঋণাত্মক প্রবৃদ্ধি ছিল। চায়না থেকে অনেক বিনিয়োগ বের হয়ে আসছে, সেই সুযোগটা আমরা কতখানি নিতে পারবো আমরা জানি না। এখন পর্যন্ত আমাদের এখানে তাদের একজনও আসেনি। বাংলাদেশ গভর্নমেন্ট অনেক ইনসেন্টিভ, অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছে ফরেন ইনভেস্টরদেরকে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে চায়নার থেকে ইনভেস্টমেন্ট যাচ্ছে, কিন্তু ওটা যাচ্ছে আপনার ভিয়েতনামে, ফিলিপিন্সে, কম্বোডিয়ায়, মিয়ানমারে, কিন্তু বাংলাদেশে আসছে না। আংটারের হিসাবে উন্নত দেশগুলোই বিনিয়োগ এই সময়ে সবচেয়ে বেশি কমেছে, আগের বছরের একই সময়ের তুলনায় যা 75% কম। বিপরীতে উন্নয়নশীল দেশগুলোই বিদেশি বিনিয়োগ কমেছে 16%। অর্থনীতি বিশ্লেষক ও উদ্যোক্তারা বলছেন কেবল করোনা নয়, এজন্য দায়ী বিনিয়োগ পরিবেশকে বিশ্বমানে উন্নীত করতে না পারা। সামগ্রিকভাবে বলতেই হবে যে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ভালো নয়। বিনিয়োগ পরিবেশ এবং বাংলাদেশের ভাবমূর্তি আরো অনেক উন্নয়ন করতে হবে যদি আমরা বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আনতে চাই। এক্সিস্টিং ইনভেস্টররাই হলো আলটিমেটলি বাংলাদেশের অ্যাম্বাসেডর ফর অ্যাট্রাক্টিং ইনভেস্টমেন্ট ইনটু বাংলাদেশ, এন্ড দ্য ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট বাংলাদেশে কেউ বিনিয়োগ করার আগে ওনাদের সাথে কথা বলে। আমরা আশা করবো যে এখানে যাতে সরকার একটু যারা অলরেডি এক্সিস্টিং ইনভেস্টর আছে এদের দিকে যাতে একটু বিশেষ মনোযোগ দেয়। বিদায়ী অর্থ বছরে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বা নিট এফডিআই এসেছিল $237 কোটি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। পুলিশের কড়াকড়ি অবস্থানের মুখে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে যেতে বাধ্য হন মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। অবরোধের এক পর্যায়ে রোববার বেলা 1:45টার দিকে পুলিশ শক্ত অবস্থান নেয়। তখন অবরোধকারী মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে রাস্তা ছেড়ে দেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনের কাছে স্মারকলিপি দিতে যান। এর আগে করোনাকালে সেশন জটহীন মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের এক অংশ বেলা 11:30টার দিকে শাহবাগ মোড়ের রাস্তা আটকে অবস্থান নেন। শতাধিক শিক্ষার্থীর অবরোধে শাহবাগ মোড় হয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেখা দেয় দীর্ঘ যানজট। আমরা কখনোই বন্ড সই দিয়ে পরীক্ষা দেব না। যদি আমাদের পরীক্ষা দিতে হয় তাহলে যেন আমাদের কর্তৃপক্ষ যেন এই পুরো দায়িত্বটা কর্তৃপক্ষ নেয়। বারবার রিকোয়েস্ট করেছি, তারপরে তারা রাস্তা ছাড়তে যাচ্ছে না। তবে নগরবাসীর জীবনযাত্রা নির্বিঘ্ন রাখার জন্য যা করার দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী মাদক মামলার 5 বছরের সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে না পাঠিয়ে পরিবারের সাথে থেকে সংশোধনের সুযোগ দিলেন উচ্চ আদালত। প্রবেশন অ্যাক্টের আওতায় আসামিকে সংশোধনের শর্ত সাপেক্ষে প্রথমবারের মতো সুযোগ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একক বেঞ্চ এসব আদেশ দিয়ে রায় প্রদান করে আসামিকে জেলে না পাঠিয়ে প্রবেশন প্রদান করেন। 75 বছর বয়সে মাকে দেখাশোনা করা ছেলে ও মেয়ের পড়াশোনা শেষ করা এবং আইন অনুযায়ী বিয়ের বয়স হওয়ার আগে মেয়েকে বিয়ে না দেওয়ার 3 শর্তে আসামিকে 1.5 বছর পর্যন্ত পরিবারের সাথে থাকার সুযোগ দিয়েছে হাইকোর্ট। 1.5 বছরের মধ্যে এসব শর্ত পূরণ হলে তার 5 বছরের সাজা কেটে যাবে এবং খাটা হয়েছে বলে গণ্য করা হবে। 2015 সালের 23 নভেম্বর রাজধানীর কোতোয়ালি থানায় 411 পিস ইয়াবা পাচারের অভিযোগে আসামি মতির বিরুদ্ধে মামলা হয়। পরে 2017 সালে ওই মামলায় 5 বছর কারাদণ্ড দেওয়া হয় তাকে। দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উদ্যোগে মাথা গোজায় ঠাঁই পাচ্ছেন বগুড়ার শাহজাহানপুরে অসহায় নারী জায়তা। শনিবার শুভ সংঘের মাধ্যমে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ওই বৃদ্ধার হাতে বসুন্ধরা চেয়ারম্যানের পক্ষে ছাগল, হাঁস মুরগি ও নগদ টাকা তুলে দেন। স্থায়ী নিবাসের আশ্বাস পেয়ে খুশি জায়দা। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শাহজাহানপুর উপজেলার মাঝিরা দক্ষিণ পাড়ায় সিমেন্টের প্লাস্টিকের বস্তাটা নিয়ে ছোট্ট ঝুপড়ি ঘরে থাকতেন সহায় সম্বলহীন জায়েদা। সারাদিন ঘুরে শাক কচু সংগ্রহ করে বাড়ি বাড়ি বিক্রি করে যা পেতেন তা দিয়েই চলত তার সংসার।
দৈনিক কালের কণ্ঠে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে অসহায় নারীর ঘর নির্মাণ সহ জীবন ধারণে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। শনিবার চেয়ারম্যানের পক্ষে উপহার সামগ্রী নিয়ে জায়েদার বাড়িতে যান দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। জায়েদাকে আমরা দুটো ছাগল এবং দুটো মুরগি, দুটো হাঁস দিয়েছি ডিম পাড়ার মতো। ছাগলগুলো বড় হলেও তার সে ব্যাপকভাবে উপকৃত হবে। আমাদের শুভ সংঘকে সবসময় প্রমোট করেন বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যান এবং জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ওই বৃদ্ধাকে সহযোগিতার আশ্বাস দেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দীর্ঘদিন সংস্কারের অভাবে চাঁদপুরের কচুয়া পৌরসভার বিভিন্ন সড়কের বেহাল দশা। খানাখন্দে ভরা এসব সড়কে যানবাহন চলতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। এ অবস্থার চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। তবে এসব সড়ক মেরামতের আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। খোকন কর্মকারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে চাঁদপুর কচুয়া পৌরসভার প্রধান সড়ক। এসব সড়কের বেশিরভাগ স্থানে ইট, পাথর, পিচ ঢালাই উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতেই পানি জমে সড়কে। স্থানীয়দের অভিযোগ, গেল এক যুগ ধরে এসব সড়কের বেহাল দশা হলেও সংস্কারে প্রশাসনের নেই কোনো উদ্যোগ। চলাচলের অনুপযোগী এসব সড়কে যানবাহন চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। এই অবস্থায় দুর্ভোগ বেড়েছে এই পথের যাত্রী ও চালকদের। রাস্তার কাজ শেষ, এরপরে করছে ড্রেন। এই ড্রেনের পরে রাস্তাটার যে বেহাল দশা, আজ পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি। অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হইতে আছে, মানুষের ক্ষতি হইতে আছে। আমরা দীর্ঘদিন গাড়ি চালাইতেছি, এই ভাঙ্গা রোডে দিয়ে গাড়ি ঘোড়া পড়ে যাইতেছে, গাড়ি ঘোড়া নিয়ে আমরা খুব ব্যাকটে আসছি। অবশ্য পৌর মেয়র বলছেন, সড়ক সংস্কারে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্পে আরসিসি রাস্তাগুলো করার জন্য আমরা প্রপোজাল পাঠাচ্ছি এবং ইনশাল্লাহ আমি কাজও শুরু করছি। জনদুর্ভোগ কমাতে এসব সড়ক সংস্কারে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিলুপ্তির পথে এদেশের মিঠা পানির ডলফিন। গেল 2.5 বছরে চট্টগ্রামের হালদা নদীতেই 28টি ডলফিনের মৃত্যু হয়েছে। ইঞ্জিন চালিত বোটের আঘাত এবং মূল্যবান চর্বির লোভে হালদা নদীতে ডলফিন হত্যা করা হচ্ছে বলে অভিযোগ গবেষকদের। যদিও স্থানীয় প্রশাসনের দাবি, হালদা ডলফিন ও মাছ রক্ষায় নানামুখী পদক্ষেপ নিয়েছেন তারা। নয়ন বড়ুয়াজয়ের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের হালদা নদীতে বিচরণ গাঙ্গেয় প্রজাতির ডলফিনের, স্থানীয়ভাবে যা শুশুক নামে পরিচিত। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার এই ডলফিনকে অতি বিপন্ন প্রজাতির লাল তালিকায় রেখেছে। বিশ্বের বিভিন্ন নদীতে অতি বিপন্ন প্রজাতির এই ডলফিন আছে 1100টি। এর মধ্যে হালদাতে আছে 150-র বেশি। গেল 2.5 বছরে শুধু এই নদীতেই 28টি ডলফিনের মৃত্যু হয়েছে। ইঞ্জিন চালিত বোটের আঘাত, জেলেদের মাছ ধরার জালে আটকা পড়ার পর জেলেরা ও মূল্যবান চর্বির লোভে দুর্বৃত্তরা ডলফিন হত্যা করছে বলে জানান হালদা গবেষক। ডলফিনের হত্যা করে চর্বি চুরি করার একটা নজির আমরা পেয়েছি। এই 3টা কারণে আসলে মূলত হালদা নদীতে ডলফিনগুলো মারা যাচ্ছে। তবে হালদা নদীর যে বালিমহল, এছাড়া এটা বন্ধ করে দেওয়ার ফলে ডলফিনের মৃত্যুর সংখ্যা অনেক কমে আসে। এরপরে ইঞ্জিন চালিত নৌকাগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রশাসন থেকে। সাধারণ মানুষকে সচেতন ও দূষণ কমানো গেলে বিপন্ন প্রজাতির এই ডলফিনকে বাঁচিয়ে রাখা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সারা পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ সম্পদ, এটা সংরক্ষণ করতে যদি আমরা হালদাকে যদি দূষণমুক্ত রাখি, হালদা নদীর স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে কিন্তু মাছ, ডলফিন আর যত প্রাণী আছে, জলজ প্রাণী, সবগুলাই কিন্তু সংরক্ষিত হয়ে যাবে। তাহলে আমাদের স্থানীয় প্রশাসন বলছে, হালদার ডলফিন রক্ষায় এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ডলফিনের ক্ষেত্রে যেহেতু আঘাতের বিষয়টা গুরুত্বপূর্ণ, আঘাত আসতে পারে আপনার ডেজার্ট থেকে আসতে পারে, ইঞ্জিন নৌকা থেকে আসতে পারে, বা জাল থেকে মাছ শিকার আসতে পারে। এই বিষয়গুলোর কারণে আমরা বালু উত্তোলন ব্যবহৃত ডেজার কিংবা ইঞ্জিন নৌকা দুইটাকে আমরা একদম কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি। দেশের 12 প্রজাতির ডলফিনের মধ্যে শুধুমাত্র স্বাদুপানির ডলফিন রয়েছে 2 প্রজাতির, গাঙ্গেয় ও ইরাবতী ডলফিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরগুনায় মুক্তা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম।
তার সফলতা দেখে মুক্তা চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। বাণিজ্যিকভাবে মুক্তা চাষ করা হলে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুমন শিকদারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2019 সালে নিজ পুকুরে মাছের পাশাপাশি ঝিনুকের মুক্তা চাষ শুরু করেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। এই পুকুরে বর্তমানে 3000 ঝিনুকের চাষ হচ্ছে। এইসব ঝিনুক বিভিন্ন প্রাকৃতিক জলাধার থেকে সংগ্রহ করেছেন তিনি। নুরুল ইসলাম জানান, ঝিনুকের খোসার গুঁড়া ও 2 ধরনের রাসায়নিক দ্রব্যের সংমিশ্রণে বিভিন্ন ধরনের ডাইচ এই সব ঝিনুকের ভিতরে স্থাপন করা হয়েছে। এরপর 7 থেকে 8 মাসের মধ্যে স্থাপিত ইমেজটি মুক্তায় পরিণত হবে। পুকুর থেকে ঝিনুক তুলে আহরণ করা হবে মুক্তা। মুক্তা চাষে কোনো বাড়তি তেমন খরচ নেই। মাছের পাশাপাশি মুক্তা চাষ করা সম্ভব। একই পুকুরে যে পরিবেশে মাছ বেঁচে থাকে সেই পরিবেশেই মুক্তা যে ঝিনুক সেগুলো বেঁচে থাকে। বাজারে দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছে নুরুল ইসলাম। তার সফলতা দেখে এই ধরনের মুক্তা চাষ করছেন অনেকে। আমি দেখতে আসছি এবং আমি এই মুক্তা চাষ দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। আমাদের মন খুব ভালো লাগতেছে এবং এদের কাছ দিয়ে আমরা শিক্ষা আমরা করার জন্য খুব আগ্রহ প্রকাশ করছি। মুক্তা চাষে আগ্রহী কৃষকদের সরকারি ঋণ সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমাদের প্রত্যাশা যে তার এই যে মুক্তা চাষের যে বিষয়টি এটি এলাকাতে আরো ছড়িয়ে পড়বে এবং সরকারের পক্ষ থেকে এই সকল মুক্তা চাষীদের আর্থিকভাবে ঋণের ব্যবস্থা করা হবে। বাণিজ্যিকভাবে ঝিনুকের মুক্তা চাষ করা হলে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। শ্রম আর মেধায় সাফল্যের শিখরে যশোরের উদ্যোক্তা আশরাফুল ইসলাম বাবু স্ত্রীর দেয়া মাত্র 500 টাকা দিয়ে ব্যবসা শুরু। চলতি পথে অনেক বাধা আসলেও কিছুতেই রুখতে পারেনি বাবুকে। নিজ গুণে শুধু এগিয়ে চলেছেন। বছরে আয় করছেন প্রায় 1 কোটি টাকা আর কর্মসংস্থানের সুযোগ করেছেন 200 মানুষের। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যখন শুরু তখন চোখের সামনে তেমন উদাহরণ নেই। 1992 সালে স্ত্রীর দেয়া 500 টাকা পুঁজি নিয়ে যশোর শহরে রিপন মেশিনারিজ নামে কৃষি যন্ত্রাংশের ব্যবসা শুরু করেন আশরাফুল ইসলাম বাবু। এরপর আর পেছনে তাকাতে হয়নি। 1995 সালে গড়ে তোলেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বর্তমানে তার প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে স্টোন মিনি ক্রাশার, ইট ও পাথর ভাঙার মেশিন, পানির পাম্প, শ্যালো ইঞ্জিনের মেশিন সহ বিভিন্ন যন্ত্র। এখানে উৎপাদিত পাথর ভাঙার মেশিন দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতেও রপ্তানি হয়। সামনের দিনগুলোতে ভুটান ও পূর্ব তিমুর সহ বিভিন্ন দেশে বাংলাদেশি এই যন্ত্র রপ্তানির পরিকল্পনা আছে বলে জানান আশরাফুল ইসলাম বাবু। শুরু করেছেন 500 টাকা দিয়ে, ওই পাম্প কেনা বেচা, ওইখান থেকে পাম্প কেনা বেচা করতে 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 তারপরে দোকান নিলাম, দোকানের পরে আবার ওয়ার্কশপ কিনলাম, এই লেদেরটা শুরু হলো। তারপরে ফাউন্ডারি একটা পার্টনারে গেলাম, তারপরে পার্টস বানাতে বানাতে ইট ভাঙা মেশিন বানানো শুরু করলাম, তারপরে পাথর। ভবিষ্যৎ পরিকল্পনা আমি বিদেশে মাল রপ্তানি করব, বিদেশ থেকে আমি ডলার আনবো, এই হচ্ছে আমার মূল হিসাব। টাকা যা আবার হয়ে গেছে, আর টাকার পিছনে আমি ছুটি না। রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মাধ্যমে প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হয়েছে অন্তত 200 মানুষের। আমাদের এই জায়গায় কাজ করে সংসার ভালোই চলে। যা সমস্যা হয় সবকিছু সমস্যার সমাধান করে দেয় কোম্পানি। যে টাকা পাচ্ছি এখন বর্তমান তাতে মোটামুটি চলে যাচ্ছে আর কি। আমাদের আর কি 12 মাসে কাজ করি, আমাদের সংসার খুব ভালোভাবে চলে, সমস্যা হয় না। যশোরে আশরাফুলের দেখা দেখি জনপ্রিয় হচ্ছে হালকা ও ভারী প্রকৌশল যন্ত্র উৎপাদনের ব্যবসা। যশোরে বর্তমানে এই শিল্প সংশ্লিষ্ট 300টি প্রতিষ্ঠান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবারে খেলার খবর। বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। প্রথম দিনে যেখানে অংশ নিচ্ছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান সহ 80 জন খেলোয়াড়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল 10টা থেকে শুরু হবে ফিটনেস টেস্ট, যা চলবে 2 দিন ব্যাপী। টেস্টের জন্য মোট 113 ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিসিবি।
12 নভেম্বর হবে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট। বাফুফের কমিটি কিংবা সভাপতি গিয়ে মাঠের খেলা জেতাতে পারবে না। সকল সুবিধা দেওয়ার পর মাঠে পারফর্ম করার দায়িত্ব খেলোয়াড়দের। পর্যাপ্ত সুযোগ সুবিধা পাওয়ার পরও মাঠের ফলাফল ভালো না হলে গণমাধ্যমের কাছে ফুটবলারদের জবাবদিহিতা করা উচিত বলে মনে করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বলেন, এত অল্প সময়ের মধ্যে ফুটবলারদের ফিটনেস শতভাগ ফিরিয়ে আনা কঠিন। মাহফুজুল ইসলামের রিপোর্ট। ফুটবলার মাস্ট প্লে, কাজী সালাউদ্দিনের কঠোর বার্তা। গণমাধ্যমের কাছে বাফুফের সভাপতির দাবি, পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদানের পরও কাঙ্ক্ষিত ফলাফল না এলে তাদের জবাবদিহিতার আওতায় আনার। কোনো ম্যাচ কোনো প্রেসিডেন্ট বা কোনো কমিটি জিতাতে পারবে না, জিততে হবে প্লেয়ারদের। ওদেরকে কি ফ্যাসিলিটিস দেওয়া হয় না দেওয়া হয় নিজের চোখে দেখেছেন। এরপরে ওরা যেন খেলে, ওদেরকে আপনাদেরকে ইউল হ্যাভ টু ডাইরেক্টলি কোশ্চেন দেন। এবং এখন আমি মনে করি সবাই আসছে আমার বলার, দ্য ফুটবলার মাস্ট প্লে, এন্ড আপনারা তাদেরকে প্রশ্ন করবেন। মুজিব বর্ষ উপলক্ষে নেপালের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তুতির নানা দিক নিয়ে বাফুফের এই সংবাদ সম্মেলন, যেখানে ফুটবলারদের ফিটনেস ঘাটতির কথা আবারও জানালেন কাজী সালাউদ্দিন। সেই সঙ্গে জামাল ভুঁইয়ার কলকাতা মোহামেডানের হয়ে খেলার বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন বাফুফের সভাপতি। ইট ইজ নট এনাফ টাইম, বিকজ আপনি 5 থেকে 6 মাস ফুটবলের বাইরে ছিলেন। There is no way আপনি 15 দিন 1 মাসে টপ ফিটনেস আসতে পারবেন। একটা জায়গায় আসতে পারে, বেস্ট অফ জায়গায়। জামাল ভুঁইয়া ক্যালকাটা মোহামেডানে জয়েন করার, ইটস ফাইন, দের ইজ নো প্রবলেম, বিকজ আমি তো চাই আমার প্লেয়াররা বিদেশে খেলুক। দ্যাট ইজ ওয়ান অফ মাই ড্রিম। এদিকে ঢাকায় এসে প্রথমবারের মতো অনুশীলন করেছে নেপাল জাতীয় ফুটবল দল। 2 দফায় করোনা পরীক্ষা হয়েছে উভয় দলের। 2টি ম্যাচের 72 ঘন্টা আগে আরও 2 দফায় 2 দলের সবারই করানো হবে করোনা পরীক্ষা। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 3 পেনাল্টি থেকে গোল হজম করে ভ্যালেন্সিয়ার কাছে বড় ব্যবধানে হারের মুখ দেখেছে রিয়াল মাদ্রিদ। কার্লোস সোলারের হ্যাট্রিকে এদিন লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 4-1 গোলে বিধ্বস্ত করে জেভিয়ার গার্সিয়ার দল। মেস্তালায় এদিন শুরুটা ছিল রিয়ালের অনুকূলে। ম্যাচের 23 মিনিটে বেনজামার জোরালো শটে ম্যাচে লিড পায় লস বাঙ্কোরা। এই গোলের পরেই যেন সব ছন্নছাড়া। 35 মিনিটে পেনাল্টি থেকে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান সোলার। ঠিক 8 মিনিট বাদে রিয়াল রাফায়েল ভারানের আত্মঘাতী গোলে ভ্যালেন্সিয়া পায় আরও 1 গোল। 2-1 ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধে হজম করে আরও 2 গোল, আর দুটোই পেনাল্টি থেকে করেন কার্লোস সোলার। এক ম্যাচে 3 স্পট কিকে গোল করে একবিংশ শতাব্দীর প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখান এই ভ্যালেন্সিয়া মিডফিল্ডার। এই হারে টেবিল টপার রিয়াল সোসিয়েদাদের থেকে 4 পয়েন্ট পিছিয়ে রিয়ালের। দর্শক, ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।